শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। মারমা মারমা বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বাংলাদেশে প্রায় 2 লাখ মানুষের মাতৃভাষা মারমা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভাষা মারমা। বাংলাদেশে মারমা জনগোষ্ঠী এই ভাষায় কথা বলেন। মারমা লিখিত রূপ প্রায় বর্মী লিপির মতোই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে সাবেক সেনাপ্রধান বললেন, প্রশিক্ষণের কারণে আগে থেকে সেনাবাহিনীতে হত্যার সংস্কৃতি চালু আছে। র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির সুপারিশ। আজ বাঙালিয়ানায় দেখবেন বাংলাদেশের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 1986, 1988 এবং 1991 সালের নির্বাচনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের একটি দীর্ঘ এবং বন্ধুর যাত্রাকে তুলে ধরে। এই 3টি নির্বাচনের মাধ্যমে বোঝা যায় যে যখনই নির্বাচন নিরপেক্ষ প্রশাসনের অধীনে হয়েছে, তখনই জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। 1986 ও 1988 ছিল স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা, আর 1991 ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সফল সূচনা। 7 মে 1986 সালে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তার ক্ষমতাকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে এই নির্বাচন আয়োজন করেছিলেন। এই নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোর মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এটি বর্জন করে। জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন লাভ করে। আওয়ামী লীগ পায় 76টি আসন এবং জামায়াতে ইসলামী 10টি আসন পায়। 3 মার্চ 1988 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত। প্রধান দলগুলো অংশ না নেওয়ায় আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল নামে একটি সাজানো বিরোধী পক্ষ তৈরি করা হয়। মূলত ভোটার উপস্থিতি ছিল নামমাত্র। জাতীয় পার্টি 251টি আসন পায় এবং সিওপি পায় 19টি আসন। নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম থাকলেও সরকারি হিসেবে তা অনেক বেশি দেখানো হয়েছিল। 27 ফেব্রুয়ারি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং অবাধ নির্বাচন হিসেবে স্বীকৃত। এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনের পর এটি ছিল মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার উৎসব। সকলকে চমকে দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 142টি আসন লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পায় 88টি আসন, জামায়াতে ইসলামী 18টি এবং জাতীয় পার্টি 35টি আসন পেয়ে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে। সেনাবাহিনীতে আগে থেকেই খুনের সংস্কৃতি ছিল। গুমের সংস্কৃতি পরে চালু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, আমরা যদি ধরে নিই যে 2008 সাল থেকে খুন শুরু হয়েছে, তবে সেটা ভুল বলা হবে। প্রকৃতপক্ষে স্বাধীনতার পর থেকেই খুনের সংস্কৃতি শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর বাইরে মোতায়েন করা হয়েছে। সে সময় কথিত অপরাধীদের ধরে সেনা ক্যাম্পেইনে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার সংখ্যা ছিল সীমিত। পরে তদন্ত আদালতের মাধ্যমে এবং আইন প্রয়োগ করে সেগুলোকে নিয়মিত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অপারেশন চলাকালে বেশ কিছু মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীকে যখনই বাইরে মোতায়েন করা হয়, অধিনায়কদের মনে একটি সার্বক্ষণিক চাপ থাকে তাদের কত তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আনা হবে, কারণ তাদের প্রত্যেকের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকে এবং তাদের প্রশিক্ষণ এক গুলি এক শত্রু নীতির উপর পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষণকালে সেনা সদস্যদের ডিহিউম্যানাইজ করা হয়। তারা ধীরে ধীরে মানুষকে মানুষ মনে করা ভুলে যায়, মানুষকে টার্গেট বলতে শুরু করে। ফায়ারিং রেঞ্জে মানুষ আকৃতির টার্গেটের উপর গুলি করে তাদের মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয়।
এ কথা মনে রেখে সেনাবাহিনীকে কখনো বেসামরিক পুলিশের সঙ্গে মেশানো ঠিক হয়নি। অথচ সেটাই ঘটেছে 2003 সালে যখন র্যাব গঠন করা হয়। এটি ছিল একটি মারাত্মক ও ভয়াবহ সিদ্ধান্ত। সেনা সদস্যদের যে প্রশিক্ষণ তার র্যাবে নিয়োগের জন্য উপযুক্ত ছিল না। এদিকে র্যাব ও ডিজিএফআই এর বিরুদ্ধে গুম খুনের মতো অপরাধের অভিযোগ তুলে সংস্থা দুটির বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ইকবাল করিম বলেন, আমি মনে করি র্যাব অবিলম্বে বিলুপ্ত করা হবে। সেটি সম্ভব না হলে র্যাব থেকে সেনা সদস্যদের সামরিক বাহিনীতে ফেরত আনা হোক। তিনি বলেন, আমি আরও চাই ডিজিএফআইও বিলুপ্ত করা হোক, কারণ এই সংগঠনটি হত্যার মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ঠিক থাকার বৈধতা হারিয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের রিট করা হয়েছে। 9 ফেব্রুয়ারি এই রিট করেন ঢাকা 11 আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়, 2025 সালের 20 এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন। এর আগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিলের জন্মদিন 9 ফেব্রুয়ারি। 1942 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী। এই বীর যোদ্ধাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দুর্নীতির অভিযোগে দুদকের তৎপরতার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার বদলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে এই সিটির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এজাজের মেয়াদ একদিন পর এমনিতেই শেষ হয়ে যেত। সেটা আর না বাড়িয়ে তার জায়গায় একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হলো। ঢাকার 7টি সরকারি কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অধ্যাদেশ অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, পরীক্ষা, গবেষণা ও সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আসন্ন নির্বাচন উপলক্ষে 9 ফেব্রুয়ারি রাত 12টা থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত 96 ঘন্টা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সর্বোচ্চ সীমা 1000 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ 10টি P2P লেনদেন করতে পারবেন। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে প্রচলিত নিয়ম বহাল থাকবে। নির্দেশনা অনুযায়ী 4 দিন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে লাহোরে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রতি হওয়া অবিচারের প্রতিবাদে পিসিবি 3টি শর্ত দিয়েছে। বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো, টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের সত্ত্ব দেওয়া। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি আইসিসি নাকচ করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে সংকটের সৃষ্টি হয়। পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়া আইসিসি বিসিবির দাবিগুলোকে ইতিবাচক সাড়া দিয়েছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।